যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। এই অমোঘ সত্যের কাছে হার মেনে আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন দেশ বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় পাপিয়া সারোয়ার। তার মৃত্যুতে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। দীর্ঘ 6 দশক ধরে ব্যতিক্রমী কণ্ঠ এবং ব্যতিক্রমী পরিবেশনার মাধ্যমে তিনি পৌঁছে গেছেন কোটি মানুষের হৃদয়ে এবং রবীন্দ্রসঙ্গীতকে প্রচার এবং প্রসার করেছেন, অসামান্য অবদান রেখেছেন। আজকের তারকাকথনের সেটে আমরা কথা বলবো তাকে নিয়ে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজ তারকাকথনের সেটে তাকে নিয়ে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন আরও একজন দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। স্বাগত আপনাকে। স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বলবেন আজ? পাপিয়া আপা সম্বন্ধে তো কি বলবো, মানে বুঝে উঠতে পারছি না। আমার সাথে পরিচয় 72 সাল থেকে। তখন কিন্তু তিনি একজন প্রখ্যাত আমাদের দেশের যারা রবীন্দ্রসঙ্গীত গান করতেন তাদের ভিতরে কিন্তু একজন। সঞ্জিদা আপা ছিলেন, ফাহমিদা আপা ছিলেন, আর তাদের জুটিটা ছিল কাদেরি কিবরিয়া আর পাপিয়া সারোয়ার। এটা তখন কিন্তু একদম টপ এদের ছিলেন। আমরা তো যেহেতু মানে ঢাকায় থাকতাম না, আমরা দেশের বাড়ি ফরিদপুরেই থাকতাম। স্বাধীন হবার পরে আমরা চলে আসলাম ঢাকাতে। তখন থেকেই পরিচয়। কিন্তু একটা জিনিস দেখতাম ওনার সাথে মিশে, তখন কিন্তু সে এক টপ লাইনে থাকার পরেও আমরা তখন কিন্তু নতুন, তখন আমাদের কেউ চেনেও না, জানি না এখন কয়জন চেনে। খুব আপন করে নিতেন। মানে একটা শিল্পীর কোনো অহংকার, তার ভিতরে অহংকারের আমি কত 50 বছর তাদের সাথে 52-53 বছর একসাথেই আমরা, কিন্তু কোনোদিন তার ভিতরে অহংকার দেখতাম না। মাটির মানুষ ছিলেন। যাই হোক, আল্লাহ সকলকেই যেতে হবে, তো এটার তো আর আমাদের কারো মাপ নেই। এর ভিতরে রবীন্দ্রসঙ্গীতের অন্য মডার্ন কিংবা নজরুল বাদ দিই, রবীন্দ্রসঙ্গীতের পতিতযশা যারা শিল্পী ছিলেন, অজিত রায় ছিলেন, জাহিদুর রহিম, কিন্তু এই রিসেন্টলি অজিত রায় কিছুদিন আগে গেলেন, অনুপ ভট্টাচার্য গেলেন, তারপর নীল উৎপল সাধ্য, মহিলাদের ভিতরে মিতা হক সাংঘাতিক, আমাদের দেশের একটা দেশকে রিপ্রেজেন্ট করতো রবীন্দ্রসঙ্গীত দিয়ে। এই এখন চলে গেল পাপিয়া। এইভাবে সকলকেই আমরা হারাবো একদিন, এবং আমরাও একদিন মিলে যাব নিশ্চয়ই। এটা যেতে হবে, মানে প্রকৃতির তো বলার কিছু নেই। তবুও আমরা বলতে চাই যে আসলে শিল্পীর মৃত্যু নেই, তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তার যে অসামান্য অবদান সঙ্গীতায়নে এবং তার যে পরিবেশনা, এটি সবসময় থাকবে সকলের। আমি আশা করি যে এখনকার প্রজন্মের যারা আছেন, এখনকার প্রজন্মের তো মানে সকলেই যে সকলকে চেনে সেটা না। যেটা আমাদের 10 বছর আমাদের বয়সী যারা, প্রত্যেকের সাথে মানে হৃদ্যটা যেটা ছিল, এখন কিন্তু শিল্পীদের ভিতরে একটু একটু কম। মানে প্রত্যেকেই এত ব্যস্ত থাকেন ওনারা, মানে ওই যোগাযোগটা থাকে না। তা নিশ্চয়ই ওনারা বেঁচে থাকবেন, কারণ আমাদের আগে যারা শিল্পীরা ছিলেন তাদের কিন্তু আমরা এখনো স্মরণ করি। এই উপমহাদেশে যারা রবীন্দ্রসঙ্গীত করে গেছেন, এখনো করছেন, প্রত্যেককে আমরা স্মরণ করি যারা চলে গেছেন, এবং তিনিও শ্রদ্ধার সাথে সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। এবং আমরা জানি যে তিনি কিন্তু বাংলাদেশের প্রথম শিক্ষার্থী যিনি বিশ্বভারতীতে গিয়ে পড়াশোনা করেছেন স্কলারশিপ নিয়ে, এবং আপনার সাথেও নিশ্চয়ই তার অনেক স্মৃতি রয়েছে। হ্যাঁ, আমরা তো বললাম, আমি প্রথমেই বললাম না, আমরা যখন প্রথমেই আসি আমাদের 30 বছর হয়ে গেল। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার বলে একটা আমরা সংগঠন করেছিলাম, সঞ্জিদা আপা, মহিউজ্জামান, এখনকার যারা, আমরা প্রত্যেকে পাপিয়া আপা। আমি কিন্তু পাপিয়া আপাই বলতাম। আচ্ছা। কেন ওনার বয়স আর আমার বয়স একই ইয়ারে কিন্তু আমাদের জন্ম। সব সময় বলতো, এই ফাহিম ভাই, আপনি আমাকে ভাই বলেন কেন? সেরকম একটা আমাদের অন্যরকম এই ছিল। আমরা বলতেন যে তুমি করে বলো। আমি ঠিক আছে, আপনিও বলবেন আমিও বলবো। কিন্তু সেটা চলে গেল। আমার সাথে এই মারা যাবার মনে হয় ফোন ধরতেন না, তো সারোয়ার ভাইকেও পেতাম না।
25 দিন আগে আমি একবার ফোন করলাম, রিসিভ মনে হয় করেনি। পরে আমি পাপড়ি ভাবি আছেন, একই বিল্ডিংয়ে থাকেন, উনিও রবীন্দ্রসঙ্গীত আমাদের দেশের গুণী শিল্পী, ওনাকে বললাম। তারপর হঠাৎ পাপি আবার ফোন করলেন আর কি। তখনও যে খারাপ অবস্থায় ছিল, কিন্তু গলার টোনটা শুনে মনে হলো না যে খুব খারাপ। বললো যে দোয়া করবেন ফাহিম ভাই, অসুস্থ। আমি বললাম দেখেন, এরকম অসুখ হলে আল্লাহ যতদিন হায়াত রাখছে আমরা ওই কদিনই বাঁচবো, কিন্তু আপনার গলা শুনে আমার মনে হচ্ছে যে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে, টাইম লাগবে। একদম। এবং আমরা দেখেছি তার সঙ্গীত জীবনে তিনি যেমন একই সাথে রবীন্দ্রসঙ্গীতটাকে পরিবেশন করছেন, তিনি আধুনিক গানেও বেশ সাবলীল ছিলেন। ওই যে আজ থেকে আমি বলি 78 অথবা 70 নাইরে টেলিফোন নাইরে পিয়ন, ওই গানটার মানে সাংঘাতিক পপুলার ছিল, কিন্তু মানে প্রত্যেকের মুখে মুখে গান ছিল। বললাম তো একজন ভালো শিল্পী হতে গেলে যেরকম ভালো মানুষ হতে হয়, প্রতিটা গুণই তার ভিতরে ছিল। একদম। খুব নরম প্রকৃতির ছিলেন, কারোর সাথে আমি কোনো দিন তর্ক করতে দেখি নাই, কোনো দিন কোনো কিছুতে জড়াতে দেখি নাই। সবসময় উনি চাইতেন যে কাকে সাহায্য করা যায়। যেরকম আমি নিজের কথাই বলি, আমি যখন প্রথম আসি ওনার থ্রু দিয়ে আমি অনেক প্রোগ্রাম করতাম। আচ্ছা, সেটা তো একটা বড় জিনিস। তো অবশ্যই ভালো ভালো মনের মানুষ না হলে তো কোনোদিনই করতেন না। সত্যি। এবং আমরা জানি শিল্পী হিসেবে প্রত্যেকেরই অনেক স্বপ্ন থাকে, অনেক ইচ্ছে থাকে, যেগুলো হয়তো শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠে না। এমন কোনো কিছু কি আপনার সাথে আলোচনা করেছিলেন? না, উনি তো ধরেন আমি যতটুক জানা মতে ওনার একটা সংগঠন ছিল, সেই সংগঠনটা শফিক রহমান, হায়দার, আরও অনেকে ছিলেন ওই সংগঠনে। উনি চাইতেন যে রবীন্দ্রসঙ্গীতটা জানি বেঁচে থাকে, আচ্ছা, মানে মানুষের মনে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে পারে, এইটার জন্যে খুব সাধনা করেছিলেন এবং চেষ্টা করেছিলেন। আমার মনে হয় সার্থকও হয়েছেন। আমাদের দেশের রবীন্দ্র চর্চা কিন্তু আমি বলবো যেমন নজরুল তেমন রবীন্দ্র চর্চাও কিন্তু প্রচুর হচ্ছে এবং আগামীতে আরও হবে, এবং তার জন্যে তারও দান কিন্তু কম না। একদমই তাই। এবং শুরুতেই যেটি বলছিলাম যে রবীন্দ্রসঙ্গীত প্রচার এবং প্রসারে তিনি সমানভাবে কাজ করে গেছেন, এবং তিনি একটি গীত শিক্ষা নামে প্রতিষ্ঠানও শুরু করেছিলেন। রাইট, আমার নামটা মনে ছিল না। এখানে আপনার কোনো ইনভলভমেন্ট ছিল কিনা? না, আমি ওখানকার সাথে যারা ওখানকার শিক্ষার্থী ছিলেন কিংবা গ্রুপে, উনি কিন্তু খুব নরম ছিলেন। তো মানে খুব যে মানে বোল্ডলি কোনো কিছু শেখাতেন সেটা না, তো কিন্তু নরমভাবে, কিন্তু কীভাবে গায়কী কীভাবে করতে হবে, কীভাবে রবীন্দ্রসঙ্গীতটা প্রেজেন্ট করলে ভালো হয়, সেই জিনিসগুলি কিন্তু খুব ভালোভাবেই নতুন শিল্পীদের দিতেন। এবং আমি ওখানে যেতাম, খুব যে একটা ওনার গ্রুপে যাওয়া হতো সেটা না, কিন্তু তখন উনি যখন ওনার সংগঠনটা করেছিলেন তখন কিন্তু আমি মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি। তখন আমাদের একটা সংগঠন আছে, প্রথমে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ছিল, ওটার থেকে যা হয় আমরা শিল্পীরা কিন্তু এক হয়ে থাকতে পারি না, আমরা চলে আসলাম, আমরা একটা নতুন সংগঠন সংসদ করলাম, সেটাতেও আসতেন। মানে উনি কিন্তু একটা জিনিস কি, পলিটিক্স করা কোনোদিন উনি পছন্দ করতেন না। মানে শিল্পীরা কেন পলিটিক্স করবে, সকলে এক থাকবো, হতে পারে আমাদের মতের মিল থাকবে না, এটা হতেই পারে, একটা পরিবারে দুই ভাই যদি থাকি আমরা সমান এক মতে থাকে না, সেই হিসাবে উনি মহিলা শিল্পী, আমি পুরুষ শিল্পী, সেটার কোনো বাদ বিচার ছিল না। এবং কোনো সংগঠনের জন্য কোনো হার্মফুল কোনো কিছু আমি তার ভিতরে কোনো দিন দেখিনি। মিল করে কিভাবে চলা যায় সবসময় আমাকে বলতো, ফাহিম ভাই আমরা একটু মিলেমিশে কেন থাকবো না, থাকি আমরা একসাথে, এটা কিন্তু বলতেন সবসময়। এবং প্রকৃতপক্ষে তিনি একজন সত্যিকারের শিল্পী ছিলেন, এবং সবসময় একটা যে পজিটিভভাবে সব কিছু চিন্তা করা, সে বিষয়টি আমরা সবসময় তার মাঝে আমরা একবার 1991 সালে আমরা ভারত সফরে গিয়েছিলাম কলিম শরাফির নেতৃত্বে। আচ্ছা, রুমা গুহ ঠাকুরদা, কিশোর কুমারের
ওয়াইফ ছিলেন যে ক্যালকাটা ইয়ুথ কয়ার, ওনাদের আমন্ত্রণে। তখন ইন্ডিয়াতে কিন্তু কলকাতায় একটা ক্রেজ ছিল যে তখন তো বাংলাদেশি শিল্পীরা সকলে তো ওরকম প্রোগ্রাম, আজকাল যেরকম প্রতি মাসে কেউ না কেউ যাচ্ছি আমরা করছি, তখন একদম প্রথমে 91-এ। আচ্ছা, তখন পাপিয়া সারোয়ার ছিলেন, নাসরিন শামস ছিলেন, বন্যা তখন কলকাতায় কোর্স করছে, সে আসলো, মিতা হক, এই আর একটা শিল্পী আমাদের ছেড়ে চলে গেল খুব অল্প বয়সে। এরকম শিল্পী আমাদের দুর্ভাগ্য যে এত অল্প বয়সে চলে গেল, কিন্তু যেতেই হবে, যার যখন ডাক আসবে তখন তো যেতেই হবে। আবারও একটু তার সঙ্গীত জীবনে ফিরে যাচ্ছি। আমরা শুরুতেই তার অ্যালবামটি যখন দেখেছি, তার নামেই, পাপিয়া সারোয়ার নামে তার প্রথম অ্যালবাম, এবং পরবর্তীতে বেশ কিছু অ্যালবাম তার প্রকাশিত হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে আমরা দেখেছি যে অন্যান্য শিল্পীর চাইতে সে একটু কম অ্যালবাম তার প্রকাশিত হয়েছে। সে বিষয়ে কথা বলবো, তবে এই পর্যায়ে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। শুভ দুপুর প্রিয় দর্শক, আমরা কথা বলছি ডক্টর মকবুল হোসেনের সাথে। কি বলতে চান? জি জি, আসসালামু আলাইকুম। আমরা আসলে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের আমরা স্বাধীনতা উত্তরকালে রবীন্দ্রসঙ্গীত জগতে যে কজন ব্যক্তি বিশেষ অবদান রেখেছে, পাপিয়া সারোয়ার সেই রকম একজন ব্যক্তিত্ব। শুধু শিল্পী হিসাবে, ব্যক্তি হিসাবে আমাদের খুব আপন মানুষ, প্রিয় মানুষ। তাকে একে একে আসলে সেই রূপগুলো নিভে যাচ্ছে, আমরা খুবই বেদনা হতো। পাপিয়া সারোয়ার তার রবীন্দ্রসঙ্গীত জগতে যে অবদান রেখেছেন আমরা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবো। তার অনেক গুণগ্রাহী রেখে গেছেন, তার ছাত্র রেখে গেছেন, আমরা তার ভক্ত। আমরা বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক। আমরা কালকে তাকে শ্রদ্ধা জানাবার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 10টা থেকে আমরা তার স্কুলের শ্রদ্ধা শেষ বিদায় জানাবো। আমরা আপনাদের মাধ্যমে এই সকলকে আমরা আহ্বান জানাচ্ছি এই বরেণ্য শিল্পীকে শ্রদ্ধা জানাবার জন্য শহীদ মিনারে আসার জন্য। ধন্যবাদ। একদম নিঃসন্দেহে আমরা যারা পাপিয়া সারোয়ারকে ভালোবাসি তারা আগামীকাল শহীদ মিনারে যাব সকাল 10টায় এবং তাকে শেষ শ্রদ্ধাটুকু জানাবো। এখানে একটা কথা বলি যে শ্রদ্ধা যে আয়োজন করা হয়েছে, এটার সাথে রবীন্দ্রসঙ্গীত যারা করেন যত সংগঠন, তাদের সম্মেলন মানে সম্মিলিতভাবে, এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংসদ, এবং সব শিল্পীরা, এখানে আমি কোনো ভেদাভেদ নাই, আমরা সব শিল্পীরা। এবং শুধু যে আমি আশা করব এই কালকের অনুষ্ঠানে যত শিল্পী, রবীন্দ্র, নজরুল, ফোক, প্রত্যেকে আমরা তাকে শ্রদ্ধা জানাবো। আমরা জানাতে চাই এটাই যে আমরাও একদিন যাব, তখন জানি মানে সেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলেই আমরা খালি রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা যাব সেটা আমি আশা করব না। আমি সমস্ত শিল্পী জগতের, নাটকের গোষ্ঠী, আপনার শিল্পী, গানের শিল্পী, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব কালকে শহীদ মিনারে 10টার সময় আমরা তাকে শ্রদ্ধা জানাবো। একদমই তাই। এবং আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। জি, ওয়ালাইকুম সালাম। আজকে পাপিয়া মারা গেল। পাপিয়া মারা যাওয়াতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের রবীন্দ্রসঙ্গীতের অনেক ক্ষতি হলো। আর শিল্পী হিসেবে বলি, পাপিয়া আধুনিক গান গাওয়ার চেষ্টা করেছিল, এই যে নাই টেলিফোন নাই রেপিয়ন এটা গেল, কিন্তু সবচেয়ে ভালো একটা গান করেছিল সেটা মনসুর আলী ভাইয়ের সুরে, পাপিয়া রে পাপিয়া যা রে ডাকিয়া, এই গানটা ও কিছুতেই করতে চাচ্ছিল না। পরে বললাম, ও বলতেছে আমার নামের নাম খুরশিদ ভাইতে কি করে গাই, তারপরে গাইলো। এত মানে শিল্পী বল একটা মানুষ আপাত মস্তক একটা সুন্দর মনের মানুষ ছিল। তো তার আত্মার শান্তি কামনা করি এবং আইনকে অনেক ধন্যবাদ। এবং আশা করি আগামীকালকে যে বললো যে একটু আগে 10টা যে শহীদ মিনারে যে হবে,
সবাই যেন আসুন। আপনার আত্মার শান্তি কামনা করি। অনেক অনেক ধন্যবাদ চ্যানেল আইকে। অনেক ধন্যবাদ আপনাকেও, এবং আমরা সকলের প্রত্যাশা করি আগামীকাল শহীদ মিনারে আমরা আমাদের প্রিয় শিল্পীর কাছে সমস্ত গোষ্ঠী জনগোষ্ঠী যাব। আমরা আজকে বন্যাও আমাদের মাঝে নেই, বন্যা থাকলেও আমাদের এই রবীন্দ্রসঙ্গীতকে এবং সঙ্গীত একে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে কিন্তু তারও অনেক অবদান। একদমই। বন্যা, পাপিয়া সকলে। আমরা তার অ্যালবাম নিয়ে কথা বলছিলাম, যেটি বলছিলাম যে তুলনামূলকভাবে সে কিন্তু তার অ্যালবাম প্রকাশিত সংখ্যা অনেক কম। এ বিষয়ে কি আমরা বলতে পারি যে তিনি আসলে খুব বেশি সিলেক্টিভ ছিলেন, কিংবা তার কাজের প্রতি সে আসলে তার সুরুচির পরিচয়টি সবসময় বহন করার চেষ্টা করেছেন? এক একজনের এক একটা মেন্টালিটি থাকে। যেমন আমি নিজেরই বলি, আমি কিন্তু আমাকে সকলেই বলে তুমি তো মার্কেটিংয়ে পাশ করেছো মাস্টার্স, কিন্তু নিজের মার্কেটিংটাই তো তুমি নিজে করতে পারলে না। সেরকম পাপিয়াপার আমার মনে হয় যদি কম সংখ্যকও থাকে, খুব বেশি নেই, সবগুলি বেঁচে থাকবে। কিন্তু খালি অনেক করতে পারলাম, কিন্তু সেটাই কিন্তু আমি আমার মতে যে বেশি করলেই যে সেটা হলো দরকার নেই, লিমিটেড করলাম সেটাই থাকবে। আমার মনে হয় এটাই ওনাকে বাঁচিয়ে রাখবে এবং আমরা সবসময় স্মরণ করব। একদমই তাই। এবং এত বছর ধরে উনি সঙ্গীত সাধনা করছেন। আমাদের প্রজন্মের কথাও যদি আমরা বলি, আমরা হয়তো অনেকেই তার নাম কিংবা তাকে হয়তো না চিনলেও তার গান আমরা প্রত্যেকেই শুনেছি, প্রত্যেকেই জানি তার সম্পর্কে। এই বিষয়টি আমরা সবসময় মনে রাখবো। এবং একই সাথে আরও একটি ব্যাপার আনতে চাই যে আমাদের চ্যানেল আই পরিবারের যে আর্কাইভ, চ্যানেল আই আর্কাইভ জুড়েও রয়েছে কিন্তু তার অসংখ্য স্মৃতি, অসংখ্য পরিবেশনা। এবং সবসময় আমরা যখন তার পরিবেশনা উপভোগ করেছি, আমরা দেখেছি তার যে ভিন্ন ধারার পরিবেশনা, এবং সবসময় আমরা মন্ত্রমুগ্ধের মতো তার পরিবেশনা উপভোগ করেছি। তার বোনও কিছুদিন আগে মারা গেলেন, সত্যি। এবং আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন এই পর্যায়ে। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী লিলি ইসলাম। কি বলবেন লিলি ইসলাম আজ? হ্যালো। জি। আসলে সত্যি এখন আজকে বলার মতন অবস্থায় তো নেই। পাপিয়া আপা আমাদের অভিভাবকের মতন ছিলেন। আমাদের অভিভাবকরা আস্তে আস্তে চলে যাচ্ছেন মাথার উপর থেকে। ছায়াগুলো আমাদের যেই ছায়ার নিচে আমরা সবাই থাকতাম, সেই ছায়াগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। আমরা অভিভাবকহীন হয়ে পড়ছি। পাপিয়া আপার অনেক আগে থেকেই আমি জানি। শান্তিনিকেতনে যদিও পাইনি ওনাকে, কিন্তু শান্তিনিকেতনে যখন গেছি তখন সবাই মুখে, আমাদের যারা গুরু ছিলেন তাদের সকলের মুখে পাপিয়া আপার কথা শুনতাম, পাপিয়া আপার কথা জানতাম। আর গান তো সবসময় শুনতামই। একটা ভিন্ন ধারা, অর্থাৎ একটা অন্যরকম স্টাইল পাপিয়া আপা তৈরি করেছিলেন তার গানের মধ্যে দিয়ে। আমার মনে হয় এই ধারাটা সবার ভেতরে থেকে যাবে। তিনি সকলের মধ্যে থাকবেন তার গান নিয়ে, তার ব্যবহার দিয়ে, তার সমস্ত পরিবেশনা বা তার যে একটা আভিজাত্য ব্যক্তিত্ব ছিল সেই সবটা নিয়ে পাপিয়া আপা আমাদের সকলের মাঝে থাকবেন। আমার যে উত্তরায়ণ সংগঠন, সেই উত্তরায়ণ সংগঠনের উদ্বোধনও করেছিলেন সাদি মোহাম্মদ এবং পাপিয়া সারোয়ার। আজ দুজনেই নেই। সবসময় আমরা তাদের কথা ভাবি, তাদের স্মরণ করি এবং চিরকাল করে যাব যতদিন থাকবো। এবং পাপিয়া আপা শুধু হয়তো শারীরিকভাবে চলে গেলেন, কিন্তু মানুষের অন্তরে চিরদিন থাকবেন তার গানের মধ্যে দিয়ে, তার কাজের মধ্যে দিয়ে। অনেক অনেক কাজ হয়তো তিনি করেননি, কিন্তু যতটা করেছেন আমার যেটা মনে হয়, একটু আগে ফাহিম ভাইও বলছিলেন যে অনেক কিছু করার দরকার হয় না, যদি অল্প কিছুর মধ্যেও একটা বৈশিষ্ট্য রেখে যাওয়া যায়, সেইটা দিয়েই মানুষ অনেক দিন তাকে মনে রাখে। পাপিয়া আপা তেমনই, তার গানের ধরন, তার গানের স্টাইল, তার গানের যে গান করার যে ভাবনা, গানগুলোর ভিতরে প্রবেশ করে গানগুলোকে বুঝে
গান গাওয়া এবং মানুষের মাঝখানে পৌঁছে দেওয়া, সেটা পাপিয়া আপা করেছেন। একদমই তাই, এবং আপনাকে অনেক ধন্যবাদ, স্মরণ করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনি যেটি বলছিলেন তার অনেক কাজ, অনেক স্মৃতি, সেগুলো রয়েছে চ্যানেল আই আর্কাইভ জুড়ে। এবং এই বছরই মে মাসে চ্যানেল আই পরিবার তাকে আজীবন সম্মাননায় ভূষিত করেছেন। আমরা সেদিনের একটি নিউজ ফুটেজ এ পর্যায়ে দেখে আসি। দিনটিকে ঘিরে চ্যানেল আইয়ের পর্দায় চলছে রবীন্দ্র মেলা। এরই মাঝে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। সুলতানা হিনুর রিপোর্ট। অসামান্য গায়কী দিয়ে ৬ দশক ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক গানেও সমান জনপ্রিয় এই গুণী শিল্পী। ১৯৬৭ সাল থেকে বেতার ও টেলিভিশনে গান করে আসছেন গুণী এই শিল্পী। সঙ্গীত জগতে অসামান্য অবদান রাখায় ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার অর্জন করেন তিনি। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ এবং ২০২১ সালে ২১শে পদকে ভূষিত হন শিল্পী। এবছর রবীন্দ্র জয়ন্তীতে পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। প্রিয় দর্শক, মনে হচ্ছে এই তো সেদিনের কথা, কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তিনি সবসময় তার অসামান্য গায়কের মাধ্যমে আমাদের মাঝে সবসময় থাকবেন। তিনি জায়গা করে নিয়েছেন কোটি বাঙালির হৃদয়ে। আবারও চলে যাচ্ছে ফাহিম হোসেন চৌধুরী আপনার কাছে। আমি দোয়া করব যে আল্লাহ তাকে ভেজ নসিব করুক। আমরা সকলেই সবসময় স্মরণ করি এবং প্রতিটা মৃত্যুই আমাদের শোকের, এবং প্রতিটা মুহূর্তে আমরা জানি শুধু পাপিয়া সারোয়ার না, যারা চলে গেছেন, সাদিও চলে গেল। সাদিয়া আর পাপিয়া সারোয়ার কিন্তু একটা, আর বন্যা, এই জোড়াটা খুব, দুইটা জোড়া খুব বেশি ছিল এবং তারা একসাথেই শান্তিনিকেতনে ছিল বলেই আমার মনে হয় তাদের ঘনিষ্ঠতা আরও বেশি ছিল। দুজন দুজনকে ছাড়া কিন্তু সঙ্গীতের এরা থাকতে পারত না। বন্যার সাথেও কিন্তু সাদির খুব অ্যাটাচ ছিলেন গানে। সেটাই আর কি, একদিন আমাদেরও যেতে হবে। কি বলবো, এখানে তো আর ওনার সম্বন্ধে আর বলার কিছু, আর দেখি না একটা ভালো লোকের সম্বন্ধে আর কি বলবো, সেটাই আর কি। আচ্ছা, ওনাকে কি আমরা ওনার কোনো অভিমান ছিল কিনা বা শিল্পী হিসেবে? না, কিন্তু আমি যতটুকু জানি, ভিতরের মনের খবর তো কেউ বলতে পারি না। মানে আমি কোনোদিন আক্ষেপ বলতে আমি তাকে কোনোদিন বলতে শুনিনি যে এইটা হলো না, এইটা হলো না। অল্পতেই কিন্তু উনি প্রত্যেকটা জিনিসে তার ভিতরে তৃপ্তি পেতেন উনি। সেটা একটা মানুষের কিন্তু এটা মানে শিক্ষণীয় ব্যাপার। যারা আমরা এখনও আছি, আমাদের পরে যারা জেনারেশন আসবে, তাদের প্রত্যেককে এই পাপিয়া সারোয়ারকে একটু ফলো করার মতনও কিন্তু একটা ব্যক্তিত্ব ছিলেন। কিভাবে তার ড্রেস আপ দেখলেও কিন্তু একটা গেট আপ দেখলেও কিন্তু বোঝা যায় একটা তার চেহারার ভিতরে, চলাফেরার ভিতরে মানুষের তার পার্সোনালিটি। সত্যিই তাই, এবং থাকতেই হবে। আমাদের আয়োজনের শেষ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছে নজরুল সঙ্গীত শিল্পী ডক্টর নাশিদ কামাল। খুবই মনটা ভারাক্রান্ত, কথা গুছিয়ে বলতে পারছি না, কিন্তু ওনাকে আমরা পাপ্পু বলতাম। শম্পারেজা আমার খুব ছোটবেলার বন্ধু, ওর খালা ছিল। একদিন হলো কি 1972-তে রেডিওতে গান গাইবো বলে বসে আছি স্টুডিওতে। তখন আমরা একে অপরের গানের সময় অপেক্ষা করতাম, নিজেরা গাইতাম, আবার অন্যের গানটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতাম। তখন দেখি এই পাপিয়া আমাকে বলল যে নাশিদ, তুমি তো আমার বন্ধু, মানে নিস শম্পাকে চেনো, আমি ওর পাপ্পু। এই আমি প্রথম তাকে দেখলাম 1972 সালে। তখন উনি ভারতে গান শিখছেন এবং মাঝে মাঝে এসে অনুষ্ঠান করতেন। সেই লম্বা 72 সাল থেকে এই পর্যন্ত আর যেসব কথা ফাহিম ভাই আজকে বললেন, সেগুলো প্রত্যেকটা কথা এত সুন্দর, এত অর্থবহ, যে একজন মানুষ যে মানে রাজনীতিকরণ না করে নিজেকে কি সুন্দর করে কন্ডাক্ট করেছেন, জীবন পরিচালনা করেছেন, গানগুলো যে গেয়েছেন, প্রত্যেকটা গান একটা মুক্তদানার মতন আমাদের জীবনে গেঁথে গেছে। তার আত্মার শান্তি কামনা করছি। লম্বা বলার আর মুড আজকে খুব খারাপ লাগছে, সবার কাছে দোয়া চাইছি। প্রিয় দর্শক, পাপিয়া সারোয়ার
শিল্পীর মৃত্যু নেই, তিনি সবসময় আমাদের হৃদয়ে আছেন, থাকবেন। তার পরিবেশনা সবসময়ই আমরা উপভোগ করব এবং চ্যানেল আইয়ের আর্কাইভে সবসময় তার পরিবেশনা থাকবে। এবং আপনাদের কাছে অনুরোধ করব সবসময় আমাদের এই প্রিয় শিল্পীর প্রতি দোয়া রাখবেন, তিনি ওপারে যেন ভালো থাকেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।